লয়, তাই অনায়াসে তুমি ফিরে যাও এক নারী থেকে অন্য রঙে। তোমার পূর্বপুরুষরা যেমন একদা একদিন কান করতে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই সঙ্গে দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক করে বিকাশ করে। শত শত তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অসুর তার আমি পাণ্ডুপুত্র বহু এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষা। আর তার উপর ছুটে পড়ে দুঃখ বেতার পর। আমাদের ব্যবহার করার জন্য তেমনই দুর্বল হয়ে আছেন যারা আমার প্রতি আত্মীয়, আর আমাকে আমাদের বিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চ স্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের না সুখে রতনমূর্ত সবার জন্য আরো আগে আমাকে জানতে পেরেছি আমার কোনো বাসনা আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলে ওই মহাভাব যার খ্যাতি ধর্মপুত্র বলে। যখন আসতে অমাবস্যার জলধারা, যখন আমার কামনা ছুটে চাইত তোমাকে, আমার অনুভব দেহকে কখনো আকর্ষণ করতো অনুভূতি যে আমার স্বামী। উল্লাসে তোমার বাহুটা টেনে নিত আমাকে নয়, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহরগুরু কোন পূর্ণ রাজ্যে কোন পূর্ণ লগ্নে ধর্মরাজ্য নেমে আসতে পারে। তাও আমরা সেভাবে করতে পারি না। হ্যাঁ, এই হচ্ছে প্রস্তুতির শারীরিক সম্পর্কে। আর আরেকটু বলি যে প্রস্তুতি বড় হাতের ব্লাউজ করবে। আমি যখন প্রথমে দেখি তখন দেখি প্রস্তুতির বড় হাতের ব্লাউজ, আর মেয়েরাও কিন্তু খুব অনুপ্রাণিত হতে ওনার পোশাক দেখে। হ্যাঁ, আচ্ছা আরেকটু বলি প্রস্তুতি সম্পর্কে একটু বলি যে প্রস্তুতি আমাদের লাইব্রেরি, ঠিক আছে। এবার ওনার এই প্রস্তুতি এসেছেন, তা সত্ত্বেও আমি প্রথম থেকেই দেখেছি যে উনি ক্লাস নিতেন। আমাদের যেহেতু টিচার কম, স্টুডেন্ট বেশি, তার জন্য প্রস্তুতি দিকে ক্লাস দেওয়া হতো। উনি বেশিরভাগ বাংলা ক্লাসই নিতেন, 5-এর বাংলা ক্লাস নিতেন, না হলে ক্লাস 10-এর বাংলা ক্লাস নিতেন। 5-এ তখন উনি মাইন্ড ছিল। এবার কদিন আগে, কয়েক বছর আগে একটা কথা বলি যে 5-এ উনি ক্লাস করছেন, একটি মেয়ের খুব জ্বর হলো। এবার উনি হয়তো ওষুধপত্র কিছু একটু দিয়েছেন। তারপরে অন্তর করে ছুটে এসে বললেন কি যে দেখ মেয়েটি তো জ্বর ছাড়ছে না, আমি কি তাহলে মাথায় জল দেবো? আমি তখন ভাবছি যে আমি কি স্কুলে আছি না বাড়িতে আছি, যে উনি পড়ানোর ফাঁকে পাচ্ছেন যে মাথায় জল দেবেন কিনা। এই বলেন আমাদের আমার স্কুলের সঙ্গে অচ্ছেদ্য বন্ধ। মোটামুটি সবাই জানে যে ভবিষ্যতের চেহারাটা, কিন্তু তাই মাঝে সাথে অসুস্থ হওয়াটা আমার চাকরি জীবনের প্রথম অবস্থা থেকেই ছিল। কিন্তু তবুও কর্মক্ষেত্রে আমার অনুপস্থিতি যখন সবাইকে সত্যি বিলম্বিত করছে, ক্লাস তখন সে কিন্তু
জানি না, আমি অন্তত শুনিনি যে তারা বিরক্ত বা আমাকে দূরে সরে দিচ্ছে। বরঞ্চ সেই প্রথম অবস্থা থেকেই পরপর পেয়েছি আমার অগ্রজরে, যারা আমাকে স্নেহ দিয়ে, সাহস দিয়ে, মনে জোর দিয়ে কাজ করার প্রেরণা দিয়ে গেছে। আমার ঝর্ণাদি প্রথম দিনই আমি জয়েন করার পর জমাটা কাগজপত্র হওয়ার পরেই কাবেরী দিকে দেখে পাঠিয়েছিলেন আমাদের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। কাবেরী দিকে গিয়ে বললেন ডেকে বললেন, এই আমাদের আরেকটি নতুন মেয়ে, ওর মা বলছে ওনাকে একটু দুর্বল, তোমার হাতে আমি ওকে সঁপে দিলাম, তুমি ওকে দেখে নিও। কাবেরী দিদি যতদিন সুস্থ ছিলেন আমার হাতটা কোনোদিন ছাড়েনি। সেরকমই সবাই যারা একসাথে ট্রেনে যাতায়াত করতাম সব দিদিদের আস্তে আস্তে আমি আজকে ফোন করেছি যতটা পেরেছি। ছুঁয়ে যাচ্ছিল সবাই আমাকে। তারপরে আস্তে আস্তে আমার ছোটরা আসতে শুরু করলো। তাদের চেয়ে সময়ের সঙ্গে সঙ্গে বয়সের ব্যবধান বাড়ছে, কিন্তু সত্যি দুটো স্টাফ রুমে আমরা বসতে পারি, কিন্তু আমি কখনো অনুভব করিনি যে আমাদের মধ্যে একটা দূরত্ব আছে। না, অনেক ছোট, সবাই ছোট। এখন আমি সবচেয়ে বড়। রানগীতা মীরা চলে যাওয়ার পর এই যে একটা বছর, এটা ছিলাম আমি সবচেয়ে বড়। তারও আগের থেকে আমি কখনো অনুভব করিনি যে এদের সাথে আমার একটা দূরত্ব আছে। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার ছাত্রীরা। তারা প্রথম দিনেই আমাকে দিদিমণি করে দিয়েছিল। আজ যখন এখানে আমার অবসর গ্রহণের দিনে আমি দাঁড়িয়ে কথা বলছি, তখনও দেখতে পাচ্ছি আমার একাধিক ছাত্রী এখানে বসে, যাদের জন্য আমি গর্বিত। আর যারা আমার ছাত্রী নয় কিন্তু ছাত্রী সমূহ, ছোট বোন, প্রত্যেকেই অনায়াসে বোধহয় আমার কাছে দিদি বলে হাজির হতে পেরেছে। আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য দিয়ে যতটুকু পারি, কিন্তু যা করার ছিল তার 25 ভাগও করতে পারিনি। এটা আমার আক্ষেপ। এই আক্ষেপ নিয়েই আমি যাচ্ছি। বড়দি বললেন যে স্কুলের লাইব্রেরিটার সম্বন্ধে ওনার স্বপ্ন আছে, এবং সেটা উনি আমার সঙ্গে আগেও এ বিষয়ে কথা হয়েছে। আমার সঙ্গে এই পরিস্থিতিতেও যখন ফোনে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপ করেছেন, দিদি আমার আবদার আপনি আসবেন। আমি সঙ্গে সঙ্গে বলেছি আমি যদি সুস্থ থাকি এই আবদার আমি নিশ্চয়ই রাখবো। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু থেকে মুক্ত হতে পারে মানুষ। আমিও অনেক বন্ধন থেকে মুক্ত হতে পেরেছি। আগে যেখানে অল্পে ভেঙে পড়তাম, সেই যে নিজের দুর্বলতা, সেই দুর্বলতা থেকে আমি মুক্ত হতে পেরেছি। এটা সবচেয়ে বড়, আমি মনে করি আমার জীবনে এটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি ভীষণ দুর্বল। সাধারণ কথাতে আমার চোখে জল এসে যেত। আমার কিছুদিন পরে পরেও যারা এসেছে এখানে, তারা অনেকেই আছে, তারা জানে যে কেউ একটা দুটো কথা বললে পরে ওই ছুটে স্টাফ রুম থেকে বেরিয়ে যেত। সেই জায়গাটা থেকে আমি বেরোতে পেরেছি, এবং সেটার জন্য আমি আমার স্টাফ রুমের আমার সহ শিক্ষিকাদের কাছে ভীষণভাবে ঋণী। যারা আমার ছোট, তারা আমাকে সেই সাহসটা দিয়েছে, তারা আমাকে সেই সহযোগিতাটা দিয়েছে, তাদের কাছে আমি ঋণী। সেই 84 সাল থেকে বহু কথা বলেছি। শেষের দিকে যারা বন্ধু, একদম কাছাকাছি সময়ে যারা আমরা যোগদান করেছি, সকলের চলে যাওয়ার দিনটাতে আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমি বলেছি। তখন ছিল ভরা ছাত্রীরা। আজকে আমি ছাত্রী
ছাত্রীদের মাঠের দিকে তাকালে দেখতে পাই না বটে, কিন্তু মনে মনে আমি দেখতে পাই সেই প্রথম থেকে সাদা শার্ট, সবুজ স্কার্ট, তারপরে ধরতে গেল সাদা সবুজ চেক স্কার্ট, সাদা শার্ট, সালোয়ার কামিজ এলো, শাড়ি ছিল আগে ক্লাস 9 থেকে সাদা সবুজ স্কার্ট, সেটা সালোয়ার কামিজ হলো। এই সমস্ত পরিবর্তন যেটা কামিনী কুমার যে অনেক দিক থেকে চারপাশে সব স্কুলগুলোর চেয়ে এগিয়ে, সেটাই কিন্তু প্রমাণ করে, পোশাক দিয়ে নয়, ভাবনাটা দিয়ে। আজকের এই যে রেজাল্ট হচ্ছে স্কুলের, সেটাও এই স্কুলের সমস্ত শিক্ষিকা, আমাদের শিক্ষাকর্মী সকলের অক্লান্ত পরিশ্রমের ফল। যখন মেয়েরা আজকাল দেখি বিচলিত, বিহ্বল, তখন মনে হয় এদের হাতে যখন ধার রয়েছে ঠিক উঠে যাবে সব। এই রক্তাকে ছেড়ে মন্দিরা সাজিয়েছে, কবিতা এসেছে, আমাকে অনেক সুন্দর কবিতা এসেছে। এই কদিনেই বুঝতে পেরেছি যে ওর মধ্যে একটা এমন ব্যক্তিত্ব আছে, যে ব্যক্তিত্ব আর আমাদের সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছে, তারা যে এতদিন ধরে তাদের যে কর্মধারা আমি দেখেছি, সবটা মিলেমিশে এই একটা বিপর্যয়ের কাল, এটা পেরিয়ে যাওয়ার পর আবার ঠিক উঠে দাঁড়াবে, আবার ঠিক তার নিজস্ব ছন্দে, নিজস্ব লয়ে, নিজস্ব গতিতে এগিয়ে যাবে। আমি একজন ছাত্রের কথা বলি, সে গতকাল বইটা পোস্ট করেছিলেন স্কুলে দিলে আজকে আমার অবসরে গিয়ে, সেটা পেয়ে শ্রেয়া ক্লাস 12-এ আমাদের আপনি মেসেজ করেছিলেন। সেটা পড়ার পর থেকে মনে হচ্ছিল যে ঠিক আছে, আমাদের মেয়েরা আছে, ওরা ভালো, খুব ভালো। মাঝে মাঝে তো বিভ্রান্ত হবেই, কিন্তু আমাদের স্কুলের যেসব শিক্ষিকারা আছেন, মানুষ পথে আছেন, সমস্ত কিছু পাঠিয়ে আমার স্কুল ঠিক তার জয়ের পতাকা। তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মাগোয়াছি, সে কহিল বিষণ্ণ ম্লান হইল, যেতে আমি দিব না তোমার। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, বুঝিল না তার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিত। যেতে আমি দিব না তোমায়, তবু সময় হল শেষ, তবু হয় বেদচিত হল। পঞ্চম শ্রেণীর অ্যাডমিশন টেস্টের দিন এই বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম প্রবেশ। উক্ত পরীক্ষায় র্যাঙ্ক করার সুবাদে ক বিভাগের ভর্তির সুযোগ হয়েছিল। ওই সময় পঞ্চম শ্রেণীর ক্লাস হতো বর্তমান নিউট্রিশন পরীক্ষাগারে। এখনকার মতো তখন পৃথক লাইব্রেরি না থাকায় ওই ঘরেরই অর্ধেকাংশের লাইব্রেরি ও বাকি অংশে ক্লাস হতো। কস্তুরী দিদিমণি আমাদের বাংলা ক্লাস নেওয়ার পাশাপাশি গল্পের ক্লাস হতো। নামটা ওই ছোটোবেলায় ভালোভাবে সড়গড় না হওয়ায় গল্প দিদিমণির ক্লাসই বলতাম। গল্পের পিরিয়ডে আমি গল্পের বই পড়তে চাইলে দিদিমণি বলতেন, কী রে, বাড়িতে ভালো করে রিডিং করেছিস তো? পড়তে গিয়ে কোথাও কোথাও বেঁধে যেত বলেই উনি এমনটা বলতেন। দিদিমণি সেই কথা অনুসরণ করে ও মেনে চলার জন্যই পরবর্তী ক্লাসগুলোতে গল্পের বই পড়ার সুযোগ অনায়াসেই পেতাম। প্রতি বছর দিদিমণির যে একটা গল্পের পিরিয়ড থাকবে সেটা মোটামুটি বাধা ধরাই ছিল। আর এই গল্পের পিরিয়ডে দিদিমণির বাচনভঙ্গিতে এমনভাবে মোহিত হয়ে যেতাম যে গল্পের চরিত্রগুলো চোখের সামনে বাস্তব হয়ে যেত। সেই রেশ বাড়ি ফেরার পরও চলতে থাকে। আর এই সময় মনে হতো পিরিয়ড শেষের ঘন্টাটা যেন একটি বেশি তাড়াতাড়ি পড়ে যাবে।
কোনো এক বছর যদি দিদিমণি গল্পের পিরিয়ড না থাকতো তাহলে সে বছর ওই পিরিয়ডটাকে খুব যান্ত্রিক হয়ে যেত। বলতে গেলে বাস্তবিক দিদিমণির জন্যই অনেক ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে গল্প পড়া ও বলার নেশা তখন থেকেই তৈরি হয়েছে। বর্তমানে যেখানে আমাদের লাইব্রেরি রুম, সেখানে যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন পরীক্ষার সিট করেছি। বাংলা পরীক্ষা আর গার্ড দিচ্ছেন দিদিমণি। বেশ কিছুক্ষণ লক্ষ্য করার পর দিদিমণি বলেছিলেন, টুম্পা খাতা ঠিক করে লেখ, পিছনের ছাত্রী তোর খাতা দেখে লিখছে। যে ঘটনা আজও আমার হৃদয়ে অমলিন রয়েছে। শুধু পড়াশুনোই নয়, প্রতিটা বিষয়ে দিদিমণি এইভাবেই সতর্ক করতেন, ঠিক যেমন বাড়িতে মা করে থাকেন। 1998 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর বিদ্যালয় ছাড়তে হয়েছিল পছন্দের বিষয় না পাওয়ার জন্য। দীর্ঘ 6 বছরের বেশি যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল, সেই প্রাঙ্গণ ছাড়াটা খুবই বেদনাদায়ক ছিল। তারপর বেশ কয়েক বছর স্কুলের সাথে ঠিক আগের মতো সম্পর্ক না থাকলেও হঠাৎ করে কখনো কোথাও দিদিমণির সাথে দেখা হলে আমাকে চিনতে পারেনি এমন ঘটনা হতো। কখনো এটা মনে হয়নি যে এত বছর পরও দিদিমণির আদর ভালোবাসায় কোথাও কোনো পরিবর্তন হয়েছে। এরপর 2013 সালের 16ই ডিসেম্বর ছাত্রীর পর সহশিক্ষিকা হিসাবে এই বিদ্যালয়ের কর্মকাণ্ডের সাথে যুক্ত হই। স্টাফ রুমে আমার ছাত্রী জীবনের অন্যান্য দিদিমণিদের সাথে কৌশল দিদিমণিকেও আবার নতুনভাবে পেলাম। প্রথম দিদিমণিদের সাথে কথা বলতে ততটা স্বাচ্ছন্দ্যবোধ না করলেও খুব অল্প সময়ের মধ্যে দিদিমণিদের সাহায্যেই সেই সংযোগবোধটা কাটিয়ে উঠতে পেরেছি। স্টাফ রুমে বিভিন্ন সময় আমাদের দিদিমণিরাই কার কবে অবসরের দিন তাই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেন। সেই আলোচনার কানাঘুষো শুনতেও পেতাম। তখন মনে মনে ভাবতাম দিদিমণির সঙ্গে আরও কয়েকদিন পাব, কিন্তু দিনটা যেন বড্ড তাড়াতাড়ি চলে এল। বাৎসরিক ক্যালেন্ডার অন্য বছরের মতো হলে আরও 9টা দিন আপনার স্নেহতন্য মাতৃসুলভ সঙ্গে পেতাম দিদিমণি। উনি এমন একজন মানুষ যার কাছে যে কোনো সমস্যায় নির্দ্বিধায় নিঃসংকোচে বলা যায়। ওনাকে সব সময় এটা বলতে শুনেছি, আমাকে তো বললি, দেখছি আমি কী করতে পারি। গত প্রায় 6-7 মাসের অতিমারি আপনার সান্নিধ্য থেকে আমাদের বঞ্চিত করেছে। বলা হয়নি, ভাগ করে নিতে পারিনি অনেক কথা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আপনার কাছ থেকে আরও অনেক কিছু শিখতে পারতাম, যা আজ অধরাই থেকে যাবে। আজ 21শে অক্টোবর 2020 বুধবার। এই মুহূর্তে সম্মুখীন হয়ে আমাদের সবারই খারাপ লাগছে, কিন্তু আমার মনোকষ্ট বলে বা লিখে কখনোই বোঝাতে পারব না, কারণ এখানে দুটো সম্পর্ক মিলেমিশে রয়েছে। যিনি সবসময়, এমনকি কয়েকদিন আগে টেলিফোনে বার্তালাপের সময়ও বলেছেন, কঠিন থেকে কঠিন বাস্তবকে মেনে নিতে সে, কিন্তু আজ এই কঠিন বাস্তবকে মেনে নিতে পারলাম না দুজনে। আজকের পর আগামী দিনগুলোতেও আপনার কাছে ঠিক আগের মতো সব কিছু বলতে পারবো সেই আশাই রাখি। আপনার আশীর্বাদ ও স্নেহের পরশ সবসময় যেন এইভাবেই থাকে। আজকের পরেও আমরা ও বিদ্যালয়ের সকলেই আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সবসময় অবচেত থাকি। আপনার সামনের দিনগুলো আরও মঙ্গলময় ও আনন্দে ভরে উঠুক সেই কামনা করি। আপনি নিরোগ, সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করুন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। অবশেষে আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ভালো থাকবেন। ছাত্রী ও শিক্ষিকা, আমার নাম 21শে অক্টোবর 2020। বিদায় স্মরণে, তো এটাই
পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপ, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়। আসলে বিজয়ী তুমি সখা হলে, কেশে পড়ে নিলে প্রাণ মন। রাজা শোনে বসি হওনিক রাজা, রাজা হলে বসি হৃদয়। তাই আমাদের যে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে, আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হলে পরিজন চিরপরিচয়ে পুনঃ পাবো তার দর্শন। এ নহে পথের আলাপন।